বেশ কয়েকদিন ধরে ঝাড়বো ঝাড়বো ভাবছিলাম, ঝাড়া আর হয়। আজকে শুক্রবার, কোনো অযোগ নেই, তার জন্য ভাবলাম আজই ঝেড়ে নিই। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম। সঙ্গে থেকো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এই যে আরো বেশ কিছুটা জায়গা বাকি রয়েছে। এত মাকড়সা, এই মাকড়সা গুলোর জন্য কিন্তু এত ফাঁদ হয়ে এগুলো আবার ঝুল হয়ে যাচ্ছে পরপর। আমাদের এই রুমের দেয়ালগুলো পাকার হওয়ার কারণে ছোটোখাটো মাকড়সার বাসা করলেও কিন্তু চোখে পড়ে, আর সঙ্গে সঙ্গে ঝেড়েও দিই। আর এই যে বেড়া বাতা দেখছো আর ওই যে ওপরের তক্তা দেখছো, এগুলোতে কিন্তু মাকড়সা যে কখন এসে বাসা বাঁধে চোখেও পড়ে না। আর যতই ঝাড়ি তবুও মনে হয় যেন কিছুই ঝাড়া হয়নি, সেই অপরিষ্কারই মনে হয়। সাধারণত মানুষ পুরো বাড়ি ঝাড়ে কখন, পুজোর আগে, আর না হলে সারা বছর একটু একটু করে ঝেড়ে রাখে। আমি আর মা মিলে যে এই ঘরটাকে কতবার ধরে বছরে ঝাড়ি তার কোনো ঠিক নেই। তবুও তুমি যখনই খুঁজবে তখনই মাকড়সার বাসা পাবে। আজকে হনুমান কাজ বাড়িয়েছে, দেখো কি অবস্থা। বাচ্চা হনুমানটা আজকে ঘরের মধ্যে ঢুকে গেছিল। কি সাহস দেখেছো, আমাকে দেখেও কিন্তু অনবরত পাতা খেয়ে যাচ্ছে, বারবার দেখছে আর দেখো পাতা ছিঁড়ে খাচ্ছে। এই বাচ্চাগুলোই ঘরের মধ্যে ঢুকে গেছিলো। আমাদের যে দোতলায় অ্যাজবেস্টার দেওয়া রয়েছে না, ওই কাঠের পাড় দেওয়া রয়েছে, তার উপর অ্যাজবেস্টার, ওই যে একটু ফাঁকা রয়েছে, ওই ফাঁক দিয়েই এরা ঢুকে যায়। কতবার যে ওরা ঘরের মধ্যে এইভাবে ঢুকে সবজি খেয়েছে তার ঠিক নেই। আর বড় হনুমানগুলোর কি বুদ্ধি জানো, এই ছোটোগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে, এরা সব সবজি নিয়ে গিয়ে ওদেরকে দেবে আর এরা খাবে। মায়েরও পুজো হয়ে গেছে আর আমিও স্নান করেই মাত্র এলাম। তার জন্য এই যে মুড়ি বেড়ে নিচ্ছি, আজকে একটু দুধ দিয়ে মুড়ি খাবো। আর আমি যে স্নান করে এসে মাথাটা মুছছি আর ওই হনুমানটাকে দেখতে পেয়েছিলাম, তার জন্যই তোমাদেরকে দেখালাম। কত সাহস, একেবারে কাছ থেকেই আমি ক্যামেরাটা করছি, কিন্তু একটুও ভয় পাচ্ছে না। ও দেখছে এদিক ওদিক লাফাচ্ছে, ওইখানে বসে বসে পাতা খাচ্ছে। তো এই যে মুড়িটা নেওয়া হয়ে গেছে, চলো এবার দুধটা ঢেলে নিই। আমি বলেছিলাম যে সকাল টাইমে আমি দুধ দিয়ে মুড়ি খেতে খুব একটা পছন্দ করি না, তবুও কি বলো তো, এই যা গরমকাল পড়েছে তো দুধগুলো প্রায় দিনই নষ্ট হচ্ছে, মানে ওই যে কেটে যাচ্ছে, ছানা কাটিয়ে নিতে হচ্ছে। আর এই যে দুধটা প্রায় 4 দিনের মতো দুধ, অনেকটাই জমা পড়ে গেছে। তার জন্য মা বলছে যে আজকে দুধ দিয়েই মুড়ি খেয়ে নেব। মাই যে ভাতটা বসিয়ে দিচ্ছে। কালকে ঝড় হয়ে কি হয়েছে দেখো, আবার পেপার উঠে গেছে। বর পেপারটাকে ঠিক করে বেঁধে দিয়েছিল, কালকের ঝড়ে আবার পেপার উড়ে গেছে। তার জন্য এই যে রোদে বসেই রান্না করতে হবে। মা উনুনটা ধরিয়ে দিচ্ছে, ভাতটা হয়ে গেলে তরকারিগুলো করব আর কি। আর এদিকে এদেরকে দেখো, সব সময় মোট এরা আছে আমাদের এখানে। কাছ থেকে দেখাই, এই দেখো শুধু কাঁঠাল পাতা ছিঁড়ছে আর খাচ্ছে, সবসময় এখানেই থাকবে। ওই যে উপরে আর একজন বসে আছে। মা তো ভাতটা বসিয়ে দিয়েছে, আমি এই যে মশলাটা করে নিচ্ছি, কারণ আজকে একটু আলু পটলের তরকারি বানাবো। আর কালকের ওই তো চিংড়ি মাছের তেঁতুলের টক রয়েছে। আর অনেক দিন ধরে বীজ কলাগুলো পড়ে আছে, এগুলো আর খাওয়াই হচ্ছে না। মা বলছে আজকে ওগুলোকে ভেজে ফেলতে। বীজ কলা বলতে আমরা যে কলা গাছ কেটে কান্দিটা এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, ওই কলা এখনও রয়েছে। আসলে গাছের টাটকা কলা বলেই মনে হয় এতদিন রয়েছে, প্রায় 15-20 দিন হয়ে গেল। আর এদিকে আমার কাণ্ড দেখো, গরম তেলে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেউ দাও এইরকম, আমি দিই। আমি এই ট্রিক্সটা বের করেছি, তেলে হলুদ গুঁড়ো দিয়ে যদি কিছু ছাড়া হয় সবজি টবজি ফেটে আর কিন্তু তেল গায়ে আসবে না।
তো এই কারণেই আমি আগে হলুদ গুঁড়ো বা নুন এইসব দিয়ে দেবো, তারপর যে কোনো সবজি ছাড়বো তেলের মধ্যে। আজকে একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করবে, আজকে কিন্তু আমি আলু পটলের তরকারি ফাঁকিবাজিভাবে রান্না করছি। কি বলো তো, তেলের মধ্যে পটল আলু দিয়ে দিচ্ছি। প্রথমে তো পটল দিয়ে ভালোভাবে পটলটাকে ভেজে নিয়েছি, তারপর আলু দিয়েছি। আলু পটল ভালোভাবে ভাজা হয়ে যেতে ওর ওপরেই পেঁয়াজ সব যত মশলা বানিয়েছি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নেড়ে জল দিয়ে একটু একটু জল দিয়ে সুন্দর করে তরকারি করে ফেলেছি। ফাঁকিবাজি রান্না আর কি। তো বন্ধুরা, আজকে যা যা তরকারি হলো একবার বলে দিই। এই যে এটা হচ্ছে বীজ কলার ভাজা, পেঁয়াজ লঙ্কা বেটে, আলু পটলের তরকারি, আর ওই কালকের যে চিংড়ি মাছের টক করা ছিল ওইটা একটু গরম করে নিয়েছি, তেঁতুলের টক। রান্নাটা হয়ে যেতেই মা মেয়ে কিন্তু আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ আজকে এই যে দেখতেই পাচ্ছ একটা অন্য কাজ রয়েছে দুপুর থেকেই। এই যে ধান সেদ্ধ হচ্ছে আজকে আমাদের, মানে আজকে ধান ভাপিয়ে জলে ফেলে রাখা হবে, কালকের সকাল থেকে সেদ্ধ করে রোদে দেওয়া হবে, মানে চাল বের করানো হবে। ওই যে আমাদের চাষ হয়েছিল, ধান রেখেছিলাম না বাড়িতে, ওই ধানই এখন সেদ্ধ করছি। ধান সেদ্ধ করা মানে ঠিকঠাক ওয়েদার দেখেই ধানটা সেদ্ধ করা উচিত, কারণ প্রচুর পরিমাণে রোদ লাগে ধানটা শুকনো করার জন্য। আর এই সেদ্ধ করে যদি ধান ঠিকঠাক রোদ না পায়, পুরো ধানটাই নষ্ট হয়ে যাবে, মানে চালগুলোই নষ্ট হয়ে যাবে, গন্ধ করে যাবে, আর ওই চাল খাওয়া যাবে না। কদিন ধরে তো দেখছোই যে দিনের বেলা রোদ হচ্ছে, বিকেল থেকেই ঝড় বৃষ্টি হচ্ছে, এই ভয়েই মা ধানগুলো সেদ্ধ করছিল না। আর এই যে আমি ফোনে ওয়েদারটা দেখে নিয়েছি, তো মোটামুটি কয়েকদিন ধরে রোদ হবে দেখছি, তার জন্যই মাকে বললাম। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখেছি অনেকবারই এইরকম ধান নষ্ট হয়ে যেত, মানে তখন তো আর এরকম বড় ফোন ছিল না, ওয়েদার জানা যেত না, আর তখন টিভিও ছিল না বাড়িতে। তো ওই সময় কিন্তু মানে না বুঝেই ধরো আজকে রোদ হচ্ছে দেখে আজকে ধানটা ভাপিয়ে দিল, কিন্তু কালকে সকাল থেকেই মেঘ। তো এভাবেই কত ধান নষ্ট হতে দেখেছি চোখের সামনে। আমি কিন্তু লাইফে এই প্রথমই মায়ের সঙ্গে ধান সেদ্ধর কাজে হাত লাগিয়েছি, এর আগে কিন্তু কখনোই করিনি, কারণ প্রায় 10-12 বছর আমাদের জমি দেওয়া ছিল ভাগ চাষিকে, তো ওরা চাল দিয়ে যেত, আমাদেরকে আর ধান সেদ্ধ করতে হতো না। আর এখন যেহেতু নিজেরা চাষ করছি, বাড়িতে ধান রেখেছি, তো এখন তো করতেই হবে সব কিছু না। তবে আমি কিন্তু সব কাজ এক এক করে শিখে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু নিজেরাই চাষ করছি, তো বাড়ির ধানের চাল তো খেতে ইচ্ছে করে। তবে এটা কিন্তু মানতে হবে, এই সব কাজে কিন্তু প্রচুর কষ্ট, এমনি এমনি কিন্তু ধান থেকে চাল বের হয়ে আসে না, অনেকটাই কষ্ট হয়। আর এতটা কষ্ট করার পর যখন বাড়ির ধানের চাল খাবো না, সে এক আলাদাই শান্তি। ওই যে কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, মানে এই কথাটার সঙ্গে একদম যায়। এতটা কষ্ট করতে হচ্ছে, তো তার জন্য আমি একটাই কিন্তু বার্তা দিতে চাই, যে কেউ দয়া করে ভাত নষ্ট করো না, কারণ প্রচুর কষ্ট করে যে মানুষগুলো ধান থেকে চাল বের করে বিক্রি করে, তোমরা হয়তো কিনে খাচ্ছ, তবুও ওই মানুষগুলোর কথা ভেবে ভাত কম নষ্ট করো। বস্তাগুলোকে এই যে টেনে টেনে জলে ফেললাম, এগুলোর মাথায় আবার দড়ি বেঁধে ওপরের কোনো কিছুর সঙ্গে বেঁধে রাখতে হবে, না হলে কিন্তু পুকুরে ভেসে চলে যাবে। কালকে আবার এই বস্তাগুলো তুলে এর মধ্যে থেকে ধান বের করে আবার সেদ্ধ করা হবে। তো বন্ধুরা, ধান জলে ফেলতে ফেলতেই বিদায় নিয়ে আজকের মতো, আগামীকাল আবার আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।